ডক্টর শামসুজ্জোহা পার্ক মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালকে আমাদের বাংলাদেশের খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশের আরেক প্রান্তের জেলা শহর কক্সবাজারে। এভাবে বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর থেকে কক্সবাজার, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলার প্রতিটি অঞ্চলে তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। এদেশের মানুষকে জাগ্রত করছে, এদেশের মানুষকে সংগঠিত করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার সংগ্রামকে ত্বরান্বিত করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকের এই সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী লেডি ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদদেরকে, গুম এবং খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া নাম জানা না জানা আমার ওই সকল ভাই বোনদেরকে, যাদের শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ আজ এই পর্যায়ে উন্নীত হতে তাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হয়েছে, অনেক শাহাদাতের রক্তদান করতে হয়েছে। যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, আমরা দেখব বাংলাদেশের এই মানুষকে, এদেশের জনগোষ্ঠীকে, এই জনপদের মানুষকে 190 বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আজাদির লড়াই, স্বাধীনতার লড়াই, মুক্তির লড়াই। 190 বছরের সেই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে এদেশের মানুষ ব্রিটিশের কবল থেকে মুক্তি পেয়েছিল। ব্রিটিশ আমলে 20 শতকের গোড়ার দিকে বাংলাদেশের মানুষ তৎকালীন অবিভক্ত এই বঙ্গ জনপদের পূর্ববঙ্গের মুসলমানরা স্বতন্ত্র জাতিসত্তা গঠন করার লক্ষ্যে, এই অঞ্চলের মুসলমানদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের মুসলমান জাতিসত্তার উন্নয়ন ঘটিয়েছিল এবং তাদের উত্থান ঘটেছিল। তখনও বাংলাদেশের মানুষকে অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে। দাদা রবীন্দ্রনাথ বাবু ঠাকুরদের নেতৃত্বে এই মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষকে ঠেকিয়ে দেওয়ার জন্য, পূর্ববঙ্গের রাজধানী ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে রবীন্দ্র বাবুরা সহিংস বঙ্গভঙ্গ আন্দোলন করে মুসলমানদের, এই বাংলা মুসলমানদের উন্মেষ এবং তাদের উত্থানকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু 1947 সালে সংগ্রামের মধ্য দিয়ে একই সঙ্গে আমরা যেভাবে ব্রিটিশদের জাতাকল থেকে মুক্ত হয়েছিলাম, পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা স্বাধীনভাবে মাথা উঁচু করে তারা অধিকার অর্জন করেছিল। 1947 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হকের উত্থাপিত লাহোর প্রস্তাব অনুযায়ী ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান এলাকাগুলোতে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠিত হওয়ার প্রস্তাব ছিল। পরবর্তীতে সেই প্রস্তাবকে বিকৃত করে অভিন্ন একটি পাকিস্তান রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। দীর্ঘ 24 বছরের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের কবর রচনা করে 1971-এর মুক্ত
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় হয়। পৃথিবীর আকাশে উড়ে লাল সবুজের এই স্বাধীন পতাকা। আমি বলতে চাই, এই বাংলাদেশকে বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য এভাবে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়েছে। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হয়েছে। আধিপত্যবাদী হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে লড়তে হয়েছে। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে লড়তে হয়েছে। প্রতিটি আধিপত্যবাদী জালিম শক্তিকে পরাস্ত করে বাংলার মানুষ তার স্বাধীনতা অর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা যেমন আমাদের গৌরবের ইতিহাস, এটা যেমন আমাদের অহংকারের ইতিহাস, এটা যেমন আমাদের জাতিসত্তা হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ইতিহাস, ঠিক তেমনি ভাবে প্রতিটি ইতিহাসের পেছনে রয়েছে আমাদের অনেক না হওয়ার বেদনার গল্প, আমাদের অনেক হৃদয়ের রক্তক্ষরণ। প্রতিটি সংগ্রামে বাংলার মানুষ রক্ত নিয়ে বিজয় অর্জন করেছে। বাংলার মানুষ ত্যাগের কোরবানি স্বীকার করে তারা বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু বিজয় ছিনিয়ে আনবার পর ষড়যন্ত্রমূলকভাবে তাদের অর্জনকে ছিনতাই করা হয়েছে। আমরা আমাদের ঐতিহাসিক নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের এবং অবিভক্ত ভারত গঠনের বিরুদ্ধে মুসলিম জাতিসত্তার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে মুসলমানদের ইসলামী তাহজিব তাহাম্মুল ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে 47 সালে যখন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে যখন আমরা স্বাধীন হলাম, তখন আমাদেরকে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একসঙ্গে এক সূত্রে বেঁধে দিয়ে এমন একটি রাষ্ট্র গঠন করা হলো, ভৌগোলিকভাবে যে রাষ্ট্র শুরু অনেক দূরত্বে অবস্থিত, আর যে রাষ্ট্রের মধ্যখানে শত্রু রাষ্ট্রের অবস্থান। এভাবে গোড়ার 47 সালের বিভক্তির সময় গোড়াতেই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে, বাংলাদেশকে স্বাধীনভাবে গড়ে উঠবার সুযোগ না দিয়ে, পশ্চিম পাকিস্তানিদের কর্তব্য করে দিয়ে 47 অর্জনকে প্ল্যান করবার চেষ্টা করা হয়েছে। আবার আমাদেরকে 24 বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে। যদি 1947 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পশ্চিম পাকিস্তানিদের আলাদা রাষ্ট্র এবং এই পূর্ববঙ্গে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হতো, 24 বছর আমাদেরকে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হতো না, আমাদেরকে রক্ত দিতে হতো না। সংগ্রামের মধ্য দিয়ে আবার নতুন করে আমাদেরকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করা লাগতো না। কিন্তু আমাদেরকে 47 সালে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঠিক একইভাবে 71 সালের মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামের পরে রয়েছে আমাদের অনেক না জানা না বলা দুঃখজনক ইতিহাসের কাহিনী। আমরা দেখেছি 1947 সালে 1952 সাল, 52 পরে 54 যুদ্ধফ্রন্ট, 66 ছয় আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, অনেকগুলো পর্ব পাড়ি দিয়ে 71 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস উদযাপন করেছে। বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনেছে। এই দীর্ঘ সময় কখনোই বাংলাদেশের মানুষকে ইসলামের বিপক্ষে কোনো কথা বলা হয় নাই। বাংলাদেশের মানুষকে কোনোদিনও ধর্ম নিরপেক্ষ নামক কুফরি মতবাদের স্লোগান শোনানো হয় নাই। কিন্তু আমরা দেখলাম 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্তি লাভ করার পর, স্বাধীনতা অর্জন করার পরে, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি দীর্ঘ এই সময়টায় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। তিনি স্বাধীনতার পরে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে প্রথম গেলেন লন্ডন। লন্ডন থেকে তিনি সত্য স্বাধীন বাংলার মাটিতে পা না রেখে, বাংলাদেশের মানুষের কাছে না এসে, সর্বপ্রথম তিনি গেলেন নয়াদিল্লিতে সাক্ষাৎ করবেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। এই ইতিহাস আলোচনা করতে হয়, কারণ সেদিনই বাংলাদেশের মানুষের
তিনি সেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন। ইন্দিরা গান্ধী তাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন। সেই প্রেসক্রিপশনে বাংলাদেশের 9 মাসের মুক্তিযুদ্ধ, 24 বছরের বৈষম্য বিরোধী আন্দোলন, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, এই সবগুলোকে ভারতের বুকের তলায় পিষ্ট করা হলো। ভারতীয় প্রধানমন্ত্রী লিখে দিলেন, বাংলাদেশে একটি সংবিধান রচনা করবার অর্ডার দিলেন তিনি। যেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে অক্ষর অক্ষরে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করবার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব যিনি নয়াদিল্লি থেকে বাংলাদেশে এলেন, 72 সালে সংবিধান রচিত হলো। আর সেই সংবিধানে বাংলাদেশের মুসলমানদের 190 বছরের সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলবার চেষ্টা করা হলো। সেই সংবিধানের মধ্যে নিজামী নীতিবিদদের পাশের দিনের ইতিহাস অস্বীকার করার চেষ্টা করা হলো। সেই সংবিধানে ফকির নজরুল শাহ, হাজী শরীয়তুল্লাহদের 100 বছরের সংগ্রামের ইতিহাসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো। বঙ্গভঙ্গ আন্দোলন এবং পূর্ববঙ্গের মুসলমানদের সমগ্র জাতিসত্তা গঠন করবার ইতিহাসকে মুছে ফেলবার চেষ্টা করা হলো। সেই অন্যায়কে ফজলুল হকের ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে পর্যন্ত প্রত্যাখ্যান করবার চেষ্টা করা হলো। এই সব কিছু করে ভারতের সংবিধানের মূলনীতির ভিত্তিতে কপি পেস্ট করে বাংলাদেশের সংবিধান তৈরি করে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ করে বলি দেওয়া হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে একবার 47 অর্জনের পর আমাদের অধিকারকে দাবায় রাখা হলো। আবার 71 স্বাধীনতা অর্জন করার পর আমাদেরকে আরেকটি ফ্যাসিবাদী, আরেকটি আধিপত্যবাদী শক্তির দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করা হলো। এরপর ইতিহাস, আরো কোন ইতিহাস, এরপর ইতিহাস, বঞ্চনার ইতিহাস, এরপর ইতিহাস, মিথ্যা দিয়ে সত্যকে ঠেকে রাখার ইতিহাস, এরপর ইতিহাস 71 মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে 72 চেতনাকে মার্কেটিং করবার ইতিহাস। বিগত 50 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার ব্যাকবেঞ্চারদের মাধ্যমে বারবার একটি চেতনার কথা আমরা শুনেছি। আসলে সেই চেতনা ছিল 72-এর চেতনা। সেই 72-এর চেতনাকে 71-এর চেতনা বলে এই জাতিকে বলার চেষ্টা করা হয়েছে। সেই 72-এর চেতনা ছিল বাংলাদেশকে ভাগ করার চেতনা। 72-এর চেতনা ছিল বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা নারী আদায়ের সংগ্রামকে টুটি থেকে হত্যা করবার চেতনা। সেই চেতনার পথ গাইতে গাইতেই 2024 সাল পর্যন্ত শেখ হাসিনারা বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার প্রতি সংগ্রামকে দাবায় রাখবার চেষ্টা করেছে। এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন এবং সংগ্রামকে তারা হত্যা করবার চেষ্টা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই ব্যক্তিগত ভাষায় বলতে চাই, 24 জুলাই এবং আগস্টে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলা দামাল ছেড়া শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি, আওয়ামী লীগের বিভাজন এবং বিভক্তির রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আওয়ামী লীগ চেয়েছিল এই দেশটাকে বিভক্ত করে রাখতে, ভাগ করো, শাসন করো, ডিভাইড এন্ড রুল, এই ধরনের চরম চাণক্য নীতি অবলম্বন করে শেখ হাসিনা এবং তার দল সবসময় বাংলাদেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। তাদের মূল নীতি ছিল, তাদের রাজনৈতিক পলিসি ছিল, যারা শেখ হাসিনার গুণগান গাইবে, যারা তার আনুগত্য করবে, তারা স্বাধীনতার সময় যে পক্ষে থাকুক, অটোমেটিক শেখ হাসিনার আনুগত্য করলে সে মুক্তিযুদ্ধের মন্ত্রশক্তিতে রূপান্তরিত হয়। আর শেখ হাসিনার বিপক্ষে গেলেই রাজাকার হয়ে যায়। এভাবে মুক্তিযুদ্ধ আর রাজাকার দুইটা পক্ষ তৈরি করবার একটা অফুরন্ত মেশিন নিয়ে শেখ হাসিনা বিগত বাংলাদেশে বছরের পর বছর শাসন করে গেছে। আর এদেশের মানুষকে বোকা বানিয়ে গিয়েছে। সর্বশেষ যখন 2024 জুলাই আগস্টে আমার বাংলা দামাল ছেড়া অধিকার আদায়ের জন্য রাজপথে নামলো, কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। তারা বলেছিল মেধা ভিত্তিক একটি জাতি গঠন করতে হলে, মেধা ভিত্তিক একটি উন্নত রাষ্ট্র গঠন করতে হলে
রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমরা জানি এরপর ইতিহাস আমার ছাত্ররা বলল অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয় দেশকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলবার দাবি উত্থাপন করতে গেলে যদি রাজাকার হতে হয়, যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে গেলে রাজাকার হতে হয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যদি সংগ্রাম করলে রাজাকার হতে হয়, 4 কোটি ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে একসঙ্গে গর্জে উঠলো আমি কে তুমি কে। গোটা বাংলাদেশের ছাত্র জনতা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমরা সবাই রাজাকার। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয় আমরা সবাই রাজাকার। তারা বলল যে দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় আমরা দেশের পক্ষে কথা বলে সাম্য চিন্তে আমরা সবাই রাজাকারী খেতাব গ্রহণ করলাম। বাংলার 4 কোটি ছাত্র জনতা যখন শেখ হাসিনার এই ভাওতাবাজির স্লোগান দিয়ে বুমেরাং বানিয়ে দিল, সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার রাজনীতির পতন রচনা হয়ে গিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর শেখ হাসিনাকে এই দীর্ঘ কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন হিসেবে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের বিবেকের বদ্ধদুয়ারে একটু পাড়া রাখতে চাই। আপনারা মনে করেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের বারো বাজিয়ে দিছে? না, শেখ হাসিনা বাংলাদেশের যেমন 12টা বাজিয়েছে আওয়ামী লীগেরও 12টা বাজিয়ে দিয়েছে, এবং এটা সে করেছে খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে। শেখ হাসিনা যখন রাজনীতিতে পদার্পণ করেছে, সে যখন তার পিতার হত্যাকাণ্ডের পরে 1975 সালে যখন সে রাজনীতিতে পদার্পণ করবার প্রথম পদক্ষেপ গ্রহণ করে, তখনই শেখ হাসিনার রাজনীতির মূল কথা ছিল প্রতিশোধের রাজনীতি। যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তার হত্যাকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার অভিপ্রায় নিয়ে রাজনীতিতে এসেছিলেন। তিনি বলেছিলেন এই কথা জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে, যে জাতি আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আওয়ামী লীগের লোকেরা মনে করলেন শুধু বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দেন নাই, আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ দিয়েছেন। নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার একটা বক্তব্য রয়েছে, বহুল প্রচলিত বহুল প্রচারিত ভাইরাল বক্তব্য। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন 75-এর 15ই আগস্ট আমার বাবা যখন 32 নম্বরে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকলো, এত বড় সংগঠন লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ আওয়ামী লীগের কেউ এসে আমার বাবার পাশে এসে দাঁড়ায়নি, কেউ আসলে আমার বাবার লাশটাকে তুলতে। কোথায় ছিল নেতা, কোথায় ছিল কর্মী, কোথায় ছিল এত বড় সংগঠন? এই বক্তব্যের মধ্য দিয়েই তার মুখ ফসকে বেরিয়ে এসেছিল তিনি আওয়ামী লীগের ব্যাপারে কি ধারণা পোষণ করেন। প্রকৃত অর্থে 75 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের জড়িত ছিল। এই জন্য শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে তার বাবা হত্যাকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর এই জন্যই তিনি জানতেন 5ই আগস্ট কি ঘটতে যাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে বাংলাদেশ রাষ্ট্রের এত বড় গোয়েন্দা সংস্থা, এত বড় এজেন্সি, যারা সারা বাংলাদেশে একেবারে জালের মতো বিস্তৃত হয়ে আছে, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দলীয়করণ করেছিল। ডিজিএফআইকে দলীয়করণ করেছিল, এনএসআইকে দলীয়করণ করেছিল, এসপিকে দলীয়করণ করেছিল। আর শুধু দলীয়করণ নয়, এই ডিজিএফআই, এনএসআই, এসপি সহ গোটা বাংলাদেশের প্রশাসনকে অন্য সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন এড়িয়ে দিয়েছিল, ব্যক্তিগতভাবে আমি মামুনুল হকের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র এড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা। পুলিশ বাহিনী, র্যাব এবং গোটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। যেই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিরুদ্ধে প্রতিটি ভিন্নমতাবলম্বীকে এভাবে সাহায্য করতে চায়, তারা কি শেখ হাসিনার কাছে প্রকৃত মাঠের চিত্র তুলে ধরত না? অবশ্যই তুলে ধরত। গোয়েন্দা সংস্থার সূত্রগুলোর মাধ্যমে শেখ হাসিনা জানতো যে ইতিমধ্যে
তার রাজনীতি বাংলাদেশের জনগণ তার ব্যাপারে কিভাবে খুশি উঠেছে। এর বাইরে বহু কথা প্রচলিত রয়েছে যে শেখ হাসিনা নিজস্ব আরেকটা গোয়েন্দা বানিয়েছিল। সেই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রে সে ওই গোয়েন্দা সংস্থাটা ব্যক্তিগতভাবে সে নিজের পালন করত। তারা কি রিপোর্ট দেয় নাই শেখ হাসিনাকে বাংলাদেশের পরিস্থিতি? আর তার চেয়ে বড় কথা হলো শেখ হাসিনা যেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশটাকে যে দেশের অঙ্গরাজ্য গরম রাজ্যে পরিণত করার জন্য যে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি তিলক করেছিলেন, সেই দেশের গোয়েন্দা সংস্থা বলা হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে হাঁটে। তারা কি শেখ হাসিনাকে বলে নাই যে আপনার কিন্তু বারোটা বেজে গেছে? সব বলেছে। তিনি আগে থেকে অনুমান করতে পেরেছিলেন যে তার বারোটা অলরেডি বেড়ে যাচ্ছে। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে তার দেশে থাকা চলবে না, এদেশে তার সময় ফুরিয়ে এসেছে, তার রাজনীতি অতীত হয়ে গিয়েছে, এটা জানার পর তিনি কি করেছেন? আওয়ামী লীগের নেতা কর্মীকে শেষ করার চিন্তা করেছেন? আওয়ামী লীগ দলকে রক্ষা করার চেষ্টা করেছেন? না, তিনি চেষ্টা করেন নাই। শেষ মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ছাত্রলীগকে হেলমেট বাহিনী বানিয়ে, যুবলীগকে হাতুড়ি বানিয়ে এই ছাত্র জনতার বিরুদ্ধে রিভলভার, পিস্তল, রাইফেল দিয়ে এদেরকে খুনি বাহিনীতে পরিণত করার জন্য বাংলাদেশের মানব সন্তানদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিয়েছে। তার ছাত্রলীগকে বলেছে তোরা গুলি চালা, আমি আবার আছি। যুবলীগকে বলেছে তোরা সন্ত্রাস কর, আমি আবার আছি। হাতুড়ি লীগকে বলেছে তোরা হাতুড়ি দিয়ে পিটা, আমি আবার আছি। হেলমেট লীগকে বলেছে তোরা হেলমেট করে সন্ত্রাস কর, আমি আবার আছি। আর আমার কি করেছেন? তলে তলে তিনি তার চোদ্দ আগে বুঝেছেন। তিনি তার ছেলেটাকে আগে দিনের মধ্যে উত্তরতে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে একটা ছিল, ওই মেয়েটাকে আমাদের খুশি আগে মুসলিম করে দিয়েছেন। পরিবারের আপনজন বলতে যা ছিল সবগুলোকে তিনি আগে সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। একটা বোন ছিল, ওই বোনটাকে বগল দাবা করে 14 আগে আগে যা চুরি করার করেছে, দেশের গোটা অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, লক্ষ কোটি টাকা তিনি চুরি করেছেন। এই সব কিছু করার পর অবশিষ্ট যা ছিল 14টা তাকে যে ভর্তি করে নিজের ছোট বোনটাকে আর নিজের গোষ্ঠীটাকে সংরক্ষণ করে হেলিকপ্টার দিয়ে দাদা বাবুদের দেশে তিনি পালিয়ে দিয়েছেন। তোমাদের কথায় কোনো ভাবেন না, ভাববেন কেন? তোমাদেরকে তো তিনি জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তোমাদের রাজনীতি চিরতরে তোমাদের রাজনীতির 12টা পাতানোর পরিকল্পনা করেছে। সরকারি সাথী বন্ধুদের বলতে চাই, চূড়ান্ত সময়ে কত দাম্ভিকতার সাথে তার নেতা কর্মীদেরকে আরো বিপদে ফেলবার জন্য সে ঘোষণা করেছিল। কি বলেছিল? শেখ হাসিনা পালায় না। বলেছিল শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না। এই কথাগুলো বলে সে তার ন্যাশনালিস্টদেরকে, তার হাতুড়ি হেলমেট লীগের বাহিনীকে আরো বেশি হত্যা, অত্যাচার, খুন, হত্যা করার জন্য মেলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করেছে। সে যে ইতিহাস রচনা করেছে, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কোন শাসক রচনা করেন। কত শাসক এই স্বাধীন বাংলার মাটিতে আমরা দেখেছি, তারা কোন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতাচ্যুত হয়েছেন। 1996 সাল 2006 সালে আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। কিন্তু ক্ষমতা ছেড়ে তারা কি করেছেন? তারা তাদের বুকে সাহস ছিল, তারা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, পরিস্থিতি তারা নিজেরা ফেস করেছেন, নেতা কর্মীদেরকে মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। বিক্ষিপ্ত হয়েছেন, বছরের পর বছর কারাবন্দী থেকেছেন। বেগম জিয়া অশীতিপর বয়সে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত থেকেছেন। নেতা কর্মীদেরকে এভাবে অসহায় অবস্থায়, এতিম অবস্থায় ফেলে পালিয়ে যান নাই। আওয়ামী লীগের ভাইরা আপনাদের নেত্রী কামটা করলো কি?
শেখ হাসিনার ফিরে আসার দিবস দেখছেন, তাদেরকে বলবো আমাদের কথা যদি বিশ্বাস না হয়, সর্বশেষ জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রিপোর্ট পেশ করা হয়েছে, জুলাই এবং আগস্টের গণহত্যার জন্য স্পষ্টভাবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। চিন্তা করেন আগামী দিনে শেখ হাসিনা পালিয়ে বেড়াবে কোথায়? ভারতকে বলতে চাই, প্রতিবেশী সুলভ সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান, যদি আপনারা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যতা, ভক্ততা, সভ্যতা রক্ষা করতে চান, বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি, শত শত খুনের মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তুলে দিতে হবে। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে। এজন্য বাংলাদেশের সংবিধানে আমরা কোনদিন ধর্মনিরপেক্ষতার ভারতীয় এই মতামত বাংলাদেশে দেখতে চাই না। ভারত থেকে আমদানিকৃত ধর্মনিরপেক্ষতার বাস্তবতা, রাজনৈতিক মতামত দিল্লিতে প্রচার করে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কবুল থাকবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে। সেই সঙ্গে নতুন দাবি আমাদের বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত ২৫০ বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় এবং সম্মান প্রদর্শন করে সংবিধানের নতুন ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী তথা ইসলাম বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা কার্যকর করা যাবে না। এই ধারার কথা আমরা বলছি, এই ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হব। কোরআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা উৎখাত করে আমাদের গন্তব্য পৌঁছবো ইনশাআল্লাহ। দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে ব্যক্তিগত ভাষায় যে কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশ এই দেশের এই বর্তমান প্রজন্ম তাদের অতীতের ঐতিহ্যের ধারায় ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনারা দেখুন জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের তামাম সন্তানেরা কিভাবে শেখ হাসিনার বিধানের রাজনীতিতে ব্যর্থতা দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল শিক্ষাঙ্গনের ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে সকল বিভাগের জ্ঞানগুলো ভেঙে গুলিয়ে দিয়ে হাতে হাত রেখে দেখলাম থেকে দিয়া ঐক্যের শিশু প্রাচীর তৈরি করেছে। এমন সময় আমাদের রক্ত হয়ে গেলে সেই রাজপথে দাঁড়িয়ে আমার সন্তানরা আল্লাহু আকবার আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। সেই বীজ রাজপথে তাদের দুধের রক্ত দিয়ে রাজপথে রঞ্জিত হয়েছে। নামাজের সময় হলে সেই বুকের রক্তে রঞ্জিত বীজ রাজপথে যায় রাজবাড়ি আপনার তাদের দাঁড়িয়ে রয়েছে। এটাই হলো আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিচয়। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার দিন এবং তার শিরকি সংস্কৃতি বাংলার মাটিতে উৎখাত হওয়ার পরে ১ ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভাস্কর্য এবং যত মূর্তি মুসলিম জনপদে ছিল সমস্ত মূর্তি ভেঙে গুলিয়ে দিয়েছে বিপ্লবীরা। মুসলিম জনপদ থেকে
কিন্তু কোন হিন্দুদের মন্দিরে, তাদের বাসা বাড়িতে কোথাও তাদের কোন প্রতিমা, তাদের কোন মূর্তির গায়ে ফুলের ফোঁটাও দেয় না। তার মানে হলো এই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব, অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব, অসাম্প্রদায়িক মূর্তি বিরোধী বিপ্লব, অসাম্প্রদায়িক ইসলাম বিরোধী শক্তিকে উৎখাত করবার বিপ্লব। কাজে এই আগস্ট বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, যারা বাংলাদেশে আবার ভারতীয় আধিপত্যবাদ ফিরে আসবার স্বপ্ন দেখছ, যারা আবার বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা করছো, যারা আবার বাংলাদেশে নাস্তিকবাদের উত্থান হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের দিবাস্বপ্ন ভুলে যাও। এই বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ আমরা দেখে এসেছি। একবার দেখেছি সোনার বাংলাদেশ, আবার দেখেছি নতুন বাংলাদেশ, এরপরে দেখেছি সবুজ বাংলাদেশ, এরপরে দেখা যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ জামানাতে ধেমকি দেখিয়েছে ইসলাম বাংলাদেশ। সব রঙের বাংলাদেশ দেখা শেষ, এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের শত্রুরা খেলাফতের আলম ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআনের আলম ঘরে ঘরে জালো। আমরা আমাদের ইসলামী রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তুলব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের পর বাংলার প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা বিস্তীর্ণ করতে হবে। এভাবে প্রতিটি ইসলামী রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আগামী দিনে আমরা বৃহত্তর ঐক্যবদ্ধ ইসলামের প্ল্যাটফর্ম গড়ে তুলব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে একটি উপহার দেব। এই জাতি ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পক্ষে তাদের গণরায় দেবে এবং বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে। এদেশের শাসন ব্যবস্থা হবে আন্দোলনের শাসন ব্যবস্থা। এদেশের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবার লক্ষ্যে, খেলাফতের বাংলাদেশ করবার লক্ষ্যে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেই চলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই যে বৈষম্যহীন বাংলাদেশ করতে চান, ইনসাফের বাংলাদেশ করতে চান, আমি আপনাদেরকে আল্লাহর নামে শপথ করে বলতে চাই, বৈষম্যহীন এবং পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করতে চাইলে মানব গোষ্ঠী কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য একমাত্র ব্যবস্থা হলো সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের ব্যবস্থা কায়েম করতে হবে। এই জন্য আপনারা বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে খেলাফতের আপনাদেরকে দুর্গ করে তুলতে হবে। আপনার খেলাফতের দাওয়াত করুন, মানুষকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা উপলব্ধি তাদেরকে দাওয়াত দিয়ে খেলাফতের পতাকা করে তাদেরকে সংঘবদ্ধ করুন। ইনশাআল্লাহ খোরাসান জেগে উঠেছে, সিরিয়া শাম জেগে উঠেছে, হামাস জেগে উঠেছে, পৃথিবীর দিকে দিকে মুসলমানদের উত্থান ঘটছে। বাংলার মুসলমানদের এই জাগরণ ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের মাধ্যমে এই মঞ্জিল বছর পর্যন্ত পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিনে আমি মেহেরপুরবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আল কোরআনের রাত গড়বার লক্ষ্যে আল্লাহ খেলাফতের বন্দোবস্ত কায়েম করবার জন্য এই সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি